সরকারের পক্ষ থেকে গঠিত যে 11টি কমিশন, যার 6টির প্রতিবেদন দেয়া হয়েছে, আমাদের প্রথম যে প্রশ্নটি নিজেদের কাছে করা দরকার এবং বোঝা দরকার যে সংস্কারের প্রশ্নটি আসলে কেন উত্থাপিত হয়েছে, কোথা থেকে এসছে। কেননা এটি যদি আমরা বুঝতে না পারি যে আসলে সংস্কারের প্রশ্নটি উঠলো কেন, উঠলো এই কারণে যে বাংলাদেশে গত 16 বছর ধরে যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের একটা শাসন আমরা দেখেছি, তার সবচেয়ে বড় ক্ষতিকারক দিক হচ্ছে এই যে বাংলাদেশে যে দুর্বল এবং ভঙ্গুর যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি বলেছি যে দুর্বল এবং ভঙ্গুর, কেন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টাটা বারবার হোঁচট খেয়েছে এবং ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিলেন তারা আসলে প্রতিষ্ঠানগুলি গড়ে তুলতে উৎসাহী ছিলেন না, আগ্রহী ছিলেন না, এবং গণতন্ত্রের চর্চা অব্যাহত না থাকার কারণে এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি। তার কতগুলো উদাহরণ আছে। উদাহরণগুলির মধ্যে একটা অন্যতম উদাহরণ হচ্ছে এখানে বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত কমিশনের সদস্য জাস্টিস এমদাদ আছেন, তার উপস্থিতিতেই এটা বলা দরকার যে গোটা বিচার বিভাগের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে গত 16 বছর ধরে কিভাবে বিচার বিভাগকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এটা কেবল একটি প্রতিষ্ঠান নয়, আপনি যদি শাসন ব্যবস্থার যে কোনো দিকে তাকান, এবং আমি যখন প্রতিষ্ঠান ধ্বংস করার কথা বলি তখন আমি এটা কেবলমাত্র কাঠামোগত দিক বোঝাচ্ছি না, এর যে রুল অফ দ্য গেম, যেভাবে যে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হওয়া উচিত, সেই প্রতিষ্ঠান পরিচালনার প্রকৃত পক্ষে যে কোনো ধরনের নিয়ম নীতিকে ইচ্ছেকৃতভাবে ধ্বংস করা হয়েছে। ফলে এখন যে রাষ্ট্র পরিচালনার জায়গায় যেখানে আছে সেটা সাময়িক ব্যবস্থা দিয়ে চালানো হচ্ছে, কিন্তু এটা অব্যাহত রাখলে বাংলাদেশে কেবল গণতন্ত্রের প্রশ্ন নয়, রাষ্ট্র হিসেবে তার শক্তি এবং সামর্থ্য কোনোটাই তৈরি হবে না। যে কারণে সংস্কারের প্রশ্নটা এসছে। সংস্কারের প্রশ্নের একটা অন্যতম প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে 16 বছরের এই স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, যে বিক্ষোভ, সেটা কি রূপ নিয়েছিল। যে কারণে এই সংস্কারের কাঠামোগত দিকগুলো ছাড়াও আমরা বারবার যেটা বলছি যে সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন করা দরকার। কিন্তু কাঠামোগত পরিবর্তনগুলো ছাড়া, বিচার বিভাগকে পুনর্গঠিত করা ছাড়া, প্রশাসনকে পুনর্গঠিত করা ছাড়া, সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরির যদি সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না করা হয়, তাহলে যখনই আমরা নির্বাচন করি না কেন, যে এমনকি যদি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনও সম্পাদিত হয়, তাহলে শেষ পর্যন্ত এক বৃত্তচক্রের মতো আমাদেরকে সম্ভবত এই জায়গায় ফিরে আসতে হবে। সংস্কারের তাগিদটা হচ্ছে ওই জায়গা থেকে। যদি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেটাকে আমরা গণতান্ত্রিক বলে দাবি করতে পারবো, এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা, সেটা ভায়োলেট করা নয়, সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে কাঠামোগত সংস্কারের আর কোনো বিকল্প নেই। আমি এ ব্যাপারে আশাবাদী এই কারণে যে এই যে দাবি, এই যে তাগিদ, এটা কেবলমাত্র যে এই সময়ে উঠেছে, এটা অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে পড়েছে, তারা এটিকে সংগঠিত করার চেষ্টা করছেন, এটাকে স্টিয়ার করার চেষ্টা করছেন, কিন্তু দাবিটি আসলে প্রকৃতপক্ষে নাগরিকদের। যে নাগরিকরা পরপর 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি, নির্বাচনের নামে যেই প্রহসন হয়েছে, এমনকি প্রহসন শব্দটাও আসলে একটা আন্ডারস্টেটমেন্ট, এটা নাগরিকদের দাবি, এটা রাজনৈতিক দলগুলির দাবি। আপনি খেয়াল করে দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন, এবং তারা প্রকাশ্যে যেভাবেই বলুন প্রত্যেকবারই যেটা বলেছেন সেটা হচ্ছে এই কাঠামোগত ব্যবস্থায় আপনি স্বৈরতন্ত্র মোকাবেলা করতে পারবেন না। বাংলাদেশে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উত্থান প্রতিরোধ করতে হলে এই কাঠামোগত পরিবর্তনগুলো লাগবে।
এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে যে প্রধানমন্ত্রী যে অভাবনীয় ক্ষমতার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে সেটিকে অক্ষুণ্ণ রেখে কোনো অবস্থাতেই আপনি একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারবেন না। এটা আমাদের প্রথমে স্বীকার করে নেওয়া দরকার যে কোনো না কোনোভাবে সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকেছে, এখনকার যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট, অপপ্রয়োগের প্রয়োজন হচ্ছে না, প্রয়োগ হলেই যথেষ্ট যে আপনি আসলে এই ব্যবস্থাকে আর গণতান্ত্রিক রাখতে পারবেন না। এক ব্যক্তির হাতে একাধিক ধরনের ক্ষমতা এবং সেটা সাংবিধানিকভাবে এতটাই হয়েছে যে তার আর কোনো রকম চেকস অ্যান্ড ব্যালেন্সের কোনো জায়গায় আসলে আমরা তৈরি করতে পারি। যেমন ধরুন রাষ্ট্রপতি কার্যত একসময় একজন রাষ্ট্রপতি বলেছিলেন যে তার মাজার জিয়ারত করা ছাড়া তার আর কোনো কাজ নেই। এটা শোনার পরে আমার প্রথম প্রতিক্রিয়া হয়েছিল আসলে তিনি সেটাও পারেন না, আসলে তিনি সেটাও পারেন না। বাংলাদেশের সংবিধান সুস্পষ্টভাবে রাষ্ট্রপতিকে দুটো কাজ করতে দিয়েছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করা, যেটা আসলে জনগণ ঠিক করেন যদি ঠিক অবাধ নির্বাচন হয়। দ্বিতীয় হচ্ছে প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে আরেকটি কাজ করতে পারে। মাজার জিয়ারত করতে যাওয়ার কোনো অধিকার আসলে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি, সেটার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইতে হবে তাকে। এটাকে আমি ছোট করে দেখছি না এই কারণে যে আপনি দুটো প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যের অভাব কতটা সুস্পষ্ট হলে এটা বোঝা যায়। শুধু এটাই না, আপনি দেখুন যে সংবিধানে এমন ব্যবস্থা করা হয়েছে যে সংসদের মধ্যে 70 অনুচ্ছেদের মধ্য দিয়ে গোটা সংসদীয় ব্যবস্থায় ফ্লোর ক্রসিং বন্ধ করার নামে প্রত্যেকটা সংসদ সদস্যকে প্রধানমন্ত্রীর করতলগত করা হয়েছে। এটা নিয়ে গত 52-53 বছর ধরে আলোচনা হচ্ছে, 1991 সালের পর থেকে আলোচনা হচ্ছে, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। যে কারণে আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী রিমুভালের কোনো প্রসেস নেই। ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রীর ইমপিচমেন্টের কোনো ব্যবস্থা থাকার কোনো কারণ নেই, কিন্তু তার রিমুভালেরও কোনো প্রসেস নেই। 1972 সালে সংবিধান প্রণয়নের ইতিহাসের সঙ্গে যারা বিষয় যারা জানেন তারা এটাও জানেন যে এই বিশেষ ব্যবস্থাটা তখন যেভাবে যুক্ত করা হয়েছে তাতে পরিবর্তিত হলেও শেষ পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা হয়েছে এবং সংসদ সদস্যদেরকে ব্যক্তির করতল করা হয়েছে। একদিকে বিচার বিভাগের স্বাধীনতাহীনতা, পার্লামেন্টকে কার্যত একদলীয় ব্যবস্থায় রূপান্তরের সব রকম পথ পদ্ধতি খোলা রাখা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা, এগুলো কোনো অবস্থাতেই গণতান্ত্রিক কোনো জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য অনুকূল নয়। নির্বাচনী ব্যবস্থার দিকে আপনি যদি তাকান তাহলে তাই দেখতে পাবেন যেমন সব ব্যবস্থা করা হচ্ছে যার ফলে এই যে তিনটি তথাকথিত নির্বাচনের প্রয়োজন হয়েছে সেটা সম্ভব হয়েছে। নির্বাচন কমিশন বলে একটি প্রতিষ্ঠান কোনো রকম দায়বদ্ধতা ছাড়াই দায়িত্ব সম্পাদন করেছে এবং তার জন্য তাদেরকে কোনোভাবেই জবাবদিহিতার মুখোমুখি করা যাচ্ছে না। আপনি যদি একইভাবে দেখেন যে জনপ্রশাসনের ক্ষেত্রেও আমরা ক্ষমতার যেই ভয়াবহ অপপ্রয়োগ দেখতে পেয়েছি, এগুলো আসলে প্রাতিষ্ঠানিক কাঠামোর গভীর দুর্বলতা, যেগুলো মোকাবেলা করা ছাড়া, সংস্কার করা ছাড়া বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা যাবে না। সে কারণে সংস্কারের দাবিটা উঠেছে এবং সংস্কারের দাবিটা জনগণের, সংস্কারের দাবিটা সিভিল সোসাইটি, সংস্কারের দাবিটা রাজনৈতিক দলের। ফলে এটা কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের কাজ এটা মনে করবার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে সব বিষয়কে আমরা একমত হতে পারবো কিনা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটা করছি, কিন্তু এর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে নাগরিকদের। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো আসলে নাগরিকদের একটা অংশের প্রতিনিধিত্ব করে। আমি একটা অংশের বললাম এই কারণে যে সবগুলো রাজনৈতিক দল সব মানুষকে প্রতিনিধিত্ব করেন এরকম মনে করার কোনো কারণ নেই। তারা একটা বড় রকমের স্টেক হোল্ডার। অবশ্যই রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার, কারণ দেশ শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোই পরিচালনা করবে। কিন্তু নাগরিকদের অংশগ্রহণ ছাড়া, নাগরিকদের চাপ এবং নাগরিকদের
অন্তর্ভুক্তি ছাড়া কোনো অবস্থাতেই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা যাবে না। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছেছি, তাদের মতামত দিচ্ছি, তাদের সঙ্গে আলোচনা করব, পাশাপাশি ভবিষ্যতে যাতে নাগরিকদের মতামত সংগ্রহ করা যায় সেই উদ্যোগও নেওয়া হবে। কারণ আমরা মনে করি যে নাগরিকদের শুধু জানারই অধিকার আছে তা নয়, তাদের একটা সুস্পষ্ট ভূমিকা রাখার প্রয়োজন আছে। যে অভাবনীয় রক্তপাতের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি, সেখান থেকে খালি হাতে ফিরে যাওয়ার কোনো রকম সুযোগ নেই। এই সুযোগ কেবল ঐতিহাসিক নয়, বাংলাদেশের স্বাধীনতার পর এটাই সবচেয়ে বড় সুযোগ। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশে এই প্রথমবারের মতো সুস্পষ্টভাবে নাগরিকদের অন্তর্ভুক্ত করে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, বিচার বিভাগ নিয়ে আলোচনা হচ্ছে, জনপ্রশাসন কিভাবে হবে না হবে সে নিয়ে আলোচনা হচ্ছে। সংবিধান নিয়ে কথা বলা কোনো সীমিত গোষ্ঠীর বিষয় নয়, এটা নাগরিকদের ডকুমেন্ট, একটা রাজনৈতিক ডকুমেন্ট, সেটা নিয়ে সকলের আলোচনা করা দরকার। এই জন্যই জাতীয় ঐকমত্যের যে প্রয়োজন, যে তাগিদ, সেটা বাস্তবায়নের জন্য সেই জায়গায় পৌঁছতে হলে, একটি জাতীয় সনদ তৈরি করতে হলে নাগরিকজন আছে, আমরা আশা করি সেটা রাখবে সকলে।